বাংলাদেশকে নিয়ে নোংরা খেলাটা শুরু করেছিল ভারতই, কিন্তু খেলাটা শেষ করবেন ডক্টর ইউনূস। মোদি পরিকল্পনা করেছিল কোনোভাবেই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। তাই তো দিল্লি একের পর এক বাংলাদেশ বিরোধী পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি হঠাৎ করে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। লক্ষ্য বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে রুখে দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা। কিন্তু চা বিক্রেতা মোদি জানে না সে আগুন নিয়ে খেলা শুরু করেছে। তাছাড়া আগুন নিয়ে খেলার ভয়াবহতাও ইতোমধ্যে টের পেতে শুরু করেছে দিল্লি। এবার ভারত থেকে প্রায় ২০ ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ইউনূসের সরকার। মানে বাংলাদেশের কূটনৈতিক কড়া জবাবে একেবারে কোণঠাসা দিল্লি। বাংলাদেশ কেন ভারতীয় পণ্য আমদানি নিষিদ্ধ করল? এতে কতটা ক্ষতি হবে ভারতের? বাংলাদেশেরই বা লাভ কোথায়? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে চাপে ফেলতেই ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। ২০২০ সাল থেকে বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেয়ে আসছিল। মানে ভারতীয় কিছু বন্দর ব্যবহার করে বাংলাদেশ ইউরোপে মালামাল পাঠাত। তবে কোনোরকম সৌজন্য ছাড়াই ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড এক বিজ্ঞপ্তিতে সেই সুবিধা বাতিল করে। তবে এবার পাল্টা আঘাতে বেহাল দশা ভারতের। নিজেরাও খাদের কিনারায় পৌঁছে গেছে। ভারত এতদিন বাংলাদেশে পেঁয়াজে মারার যে খেলা খেলেছে তাও ব্যর্থ হয়েছে। এবার ট্রান্সশিপমেন্ট ঠেকাতে গিয়ে নিজেরাই পড়েছে বিপদে। ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতাসহ প্রায় ২০ ধরনের পণ্য আমদানি বন্ধ করেছে ঢাকা। বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া পণ্যগুলোর মধ্যে আরও আছে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোবাকো, রেডিও টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফর্মিকা শিট, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার, স্টেইনলেস স্টিল ওয়্যার, মার্বেল স্ল্যাব, টাইলস, মিক্সড ফেব্রিক সহ আরও কিছু পণ্য। বাংলাদেশ সরকার মনে করেছে স্থলপথে ভারত বাংলাদেশে যেসব পণ্য পাঠায় এসব পণ্যের বেশিরভাগই মানহীন। এই যেমন মোটরগাড়ির পার্টসের কথাই ধরুন, ভারত সব বাতিল পার্টস বাংলাদেশের কাছে বিক্রি করে। ভারত থেকে আমদানি বন্ধ হওয়ায় বাংলাদেশ এখন চীন, জাপানের মতো মার্কেটের দিকে ঝুঁকবে। এতে সামান্য খরচ বৃদ্ধি হলেও জেনুইন এবং টেকসই পণ্য পাবে বাংলাদেশ। তবে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধের বিষয়টি। ট্যারিফ কমিশন থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থলবন্দর ও কাস্টম হাউসের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ে যথাযথ অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের মতো সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সংক্রান্ত আদেশ জারি করেন। তবে স্থলপথ ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গোদামজাত করা হয়। এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয়। এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে। এ কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে। আর এ কারণেই দেশের বস্ত্রশিল্প কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করেছিল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। তাছাড়া বিশেষজ্ঞরা মনে করছে ভারতকে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটি বার্তাও দিতে চায় ঢাকা। তাহলে ভারত যেভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, বাংলাদেশও ভারতীয় পণ্য নিষিদ্ধ করে জানান দিল বাংলাদেশ কোনো খেলনার পাত্র নয়। ফলে ভারতের কাটা তোলার সিদ্ধান্ত এবার ভারতের গলাতেই কাটা হয়ে ফুটছে। বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজেরাই পড়েছে বিপদে। বাংলাদেশকে ঠেকাতে গিয়ে কলকাতার ব্যবসায়ী হাসপাতাল নিঃস্ব হয়েছে। পেঁয়াজ কিংবা আলু চাষিরা সর্বশান্ত হয়েছে। এবার সুতা উৎপাদনকারীদেরও বেহাল দশায় ফেলে দিলেন ডক্টর ইউনূস। এদিকে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করারও ইতিবাচক দিক দেখছেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ীরা বলছেন সংকট মোকাবেলায় চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে পূর্ণাঙ্গ কার্গো সুবিধা চালু করার পাশাপাশি ইউরোপ ও আমেরিকান রুটে চলাচলকারী বিদেশি কার্গো বিমান সংস্থাগুলোর জন্য বাংলাদেশে ব্যবসার সুযোগ তৈরি করা জরুরি। এতে বাংলাদেশে যেমন ভারত নির্ভরতা কাটিয়ে উঠবে, একইভাবে নিজেদের সক্ষমতাও বৃদ্ধি হবে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ থেকে ভারতের বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ পড়ে $3.10, যা পৌঁছাতে সময় লাগে 10 থেকে 12 দিন। অন্যদিকে সরাসরি ঢাকা থেকে বিমানে করে পাঠাতে খরচ হয় $4 থেকে $5, তবে এতে সময় লাগে মাত্র 6 থেকে 8 দিন।
যা ভারতের ট্রান্সশিপমেন্ট ব্যবহার না করার প্রেক্ষাপটে খুব একটা খারাপ নয়। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চেয়ারম্যান SM আবু তৈয়ব বলেন, এখন আমাদের সরকারের উচিত ভারতের ওপর নির্ভর না করে আমাদের বিমানবন্দরগুলোকে সক্ষম করা এবং বিদেশি এয়ারলাইন্সগুলোকে বাংলাদেশে সহজে আসার সুযোগ করে দেওয়া। স্বল্পমূল্যে মাল নেওয়ার ব্যবস্থা থাকলে গার্মেন্ট শিল্প উপকৃত হবে। RDM গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সারোয়ার রিয়াদ বলেন, বাংলাদেশ থেকে যদি ইউরোপের ফ্রি কান্ট্রি যেমন পোল্যান্ডে সরাসরি কার্গো ফ্লাইট চালু করি অথবা USA-তে ক্যাথে প্যাসিফিক বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে ডিরেক্ট সার্ভিস চালু করি তাহলে খুব বেশি সমস্যা হবে না। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে বাংলাদেশ গার্মেন্টস রপ্তানি করেছে 26.79 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। 2023-24 অর্থ বছরে রপ্তানি পরিমাণ ছিল 36.15 বিলিয়ন ডলার। এর মধ্যে 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত 15 মাসে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করে রপ্তানি হয়েছে প্রায় 5,640 কোটি টাকা মূল্যের 35,000 মেট্রিক টন পণ্য। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তকে ব্যবসায়ীরা সাময়িক সংকট হিসেবে দেখছেন। তারা মনে করেন, গত 4 দশকে গার্মেন্টস শিল্প আরও বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে আছে। এই সংকটও কাটিয়ে ওঠা সম্ভব। অন্যদিকে ভারতীয় পণ্য আমদানি নিষিদ্ধ করায় বাংলাদেশের সামান্য খরচ বাড়বে শিল্পের কিছু খাতে, কিন্তু সুদূর প্রসারী অনেক উপকারও আছে। বাংলাদেশে গড়ে উঠবে নিষিদ্ধ এসব পণ্যের কারখানা, ফলে লাভবান হবে বাংলাদেশ, কমবে ভারত নির্ভরতা। বিশেষজ্ঞরা বলেছেন, সরকার এই সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে পারত। ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট বাতিলের পাল্টা হিসেবে ভারত থেকে পণ্য আমদানিতে শর্ত ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ধরে নিয়ে বলা যায়, এভাবে পাল্টাপাল্টি চলতে থাকলে দুই দেশের কারোর জন্যই ভালো হবে না। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় ক্ষতিটা ভারতেরই বেশি। তবে দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশে এখনও অনেক ভারতীয় দালালরা সক্রিয় রয়েছে। তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে, ভারত থেকে এসব পণ্য আমদানি না করলে চাপে পড়বে বাংলাদেশ। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, তৈরি পোশাক খাত রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত। করোনার পর শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ডলার সংকটে আমরা বিপর্যস্ত, কোনো মতে টিকে আছি। এমন পরিস্থিতিতে আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই তৈরি পোশাক খাতের অন্যতম কাঁচামাল সুতা ডুপ্লেক্স বোর্ড আমদানিতে এমন শর্ত কিভাবে দেয় তা আমরা জানতে চাই। তিনি বলেন, স্থলবন্দর দিয়ে অল্প পরিমাণ সুতা ও ডুপ্লেক্স বোর্ড এনে সাধারণ ব্যবসায়ীরা পণ্য উৎপাদন করে থাকেন। এখন যদি পানিপথে বেশি পরিমাণে কাঁচামাল আনতে হয়, এভাবে সাধারণ ব্যবসায়ীদের পক্ষে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তিনি আরও বলেন, এনবিআরের স্থলবন্দরের কর্মকর্তা কর্মচারীদের সুপারিশে টেক্সটাইল খাতের ব্যবসায়ীদের দাবি রাখতে ট্যারিফ কমিশনের প্রস্তাবে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এনবিআর এ কাজ করেছে। আমরা সরকারের এই সিদ্ধান্ত স্থগিত করতে জোর দাবি জানাচ্ছি। যদিও বেশিরভাগ বিশ্লেষকদেরই দাবি, এই সিদ্ধান্তের ফলে সাময়িক কিছু সমস্যা তৈরি হলেও তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো। সুপ্রিয় দর্শক, ভারতীয় পণ্য নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার কি উচিত কাজই করেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।